এ কি দেখছি সামনে? কি এটা? সামনে পাহাড় তো রয়েছেই, কিন্তু এটা শুধু পাহাড় না, এ এক যেন স্বর্গ। এটাই হলো কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা। এত পরিমাণে এত পুরো বরফ জমে রয়েছে না, মাঝে মধ্যে কিন্তু বরফটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত চলে আসে, যেখান থেকে বরফের ধস নামে। তো অনেকেই আছে যারা হচ্ছে কাশ্মীরে এসে বলে যেখানে আর কি স্ক্যাম হয় এটা ওটা, তবে স্ক্যাম বলে কোনো গল্পই নেই যদি সব কিছু আগে থেকে জানা থাকে। এর আগে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো কাশ্মীর বর্তমানে কতটা সেফ। ঠিক কোন কোন জিনিসগুলো জানা থাকলে বিনা টেনশনে কোনো রকম স্ক্যাম শব্দ ছাড়াই ঘুরে নিতে পারবেন পুরো কাশ্মীর। তার সাথে এখানে ঘুরতে আসা কিছু পর্যটকদের অনেস্ট মন্তব্য তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। কাশ্মীর জায়গাটা শুধু একটা শব্দ নয়, এটা একটা অনুভূতি, এটা একটা আবেগ। এই ট্রিপে একদম কম খরচে বরফের অ্যাক্টিভিটিও করেছি, যেখানে ডুবে রয়েছে বরফের মধ্যে কাশ্মীরি ভ্যালির বাড়িঘর, যেখানে পথ চলতে চলতে পাশে বয়ে যাবে বিখ্যাত সিন্ধু নদীর নীল জলের সাথে চারিপাশের সবুজ ভ্যালি এবং দূরে দাঁড়িয়ে থাকা পর্বত শ্রেণীও। মনে হবে যেন প্রকৃতি নিজের হাতেই এঁকে রেখেছে এই জায়গা। রাস্তার ধারে কাশ্মীরি চাষবাস, ছোট ছোট বাজার, আর এখানকার কালচার একরকম আলাদাই ছোঁয়া রয়েছে। টানেল পার করলেই এখানে ধরা দেয় সাদা ধপধপে বরফে মোড়া উপত্যকা, যেখানে মনে হবে ধীরে ধীরে পৃথিবী বদলে যাচ্ছে এবং আমরা পা রাখছি এক স্বপ্নের বরফের শহরে। আজ্ঞে হ্যাঁ, এটাই হলো সেই বরফে ঢাকা সোনমার্গ। এর আগের গত পর্বগুলোতে আপনারা দেখেছেন কিভাবে কলকাতা থেকে আমি কাশ্মীরে পৌঁছেছিলাম এবং কিভাবে গুলমার্গ, শ্রীনগর ইত্যাদি জায়গাগুলো আলাদা আলাদা ভিডিওতে কভার করেছি, যার প্লেলিস্ট আমার এই ভিডিওর ইউটিউবের ডেসক্রিপশনে এবং ফেসবুকের টাইটেলের মধ্যে দিয়ে রেখেছি। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব এই কাশ্মীর থেকে। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ট্রিপের জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড। আমার কাছে এই জায়গাটা একদমই নতুন, আর তার সাথে আপনাদের জন্য থাকবে একটা নতুন ইনফরমেশন। সোনমার্গে কীভাবে যাবেন, ওখানে কী কী জিনিস ঘুরে দেখবেন, কী কী অ্যাক্টিভিটি করতে পারবেন, কত হচ্ছে খরচ হতে পারে, ওখানের কস্ট, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যেই। আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরে আমাদের হোটেলের মধ্যে। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে রওনা হয়ে যাব একদম সোজা সোনমার্গের উদ্দেশ্যে। এর আগের পর্বগুলোতে আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন কীভাবে কলকাতা থেকে ট্রেন জার্নি করে আমি এই জায়গাতে এসে পৌঁছেছি, তার সাথে কোন কোন জায়গাগুলো ঘুরেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে এই হোটেল থেকে আমার শুরু হচ্ছে মিডো অফ গোল্ড বরফে ঢাকা সোনমার্গের পর্ব। নিচে কিন্তু অলরেডি আমাদের গাড়ির ড্রাইভার ওয়েট করছে আমাদের জন্য, ফোন চলে আসছে 2-3 বার কিছুক্ষণের মধ্যে। তো সকালবেলায় আমরা কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু চলে যাবো একদম সোনমার্গের উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্ট রয়েছে এখানে গরম গরম আলুর পরোটা, এখানে রয়েছে বাটার টোস্ট, আর পাশে এখানে রয়েছে গরমা গরম 1 কাপ কফি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছে, এখানে রয়েছে দই। আলুর পরোটার সঙ্গে দই কিন্তু অবশ্যই চাই। চটজলদি খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা গিয়ে পৌঁছালাম আমাদের হোটেলের বাইরে 1 মিনিটের ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকা আমাদের গাড়ির কাছে, যে গাড়িতে করে আমরা টোটাল 5 রাত্রি 6 দিনের কাশ্মীর ভ্রমণ করছি। আপনাদের সুবিধার্থে আমাদের ট্যুরের অর্গানাইজার বিশ্বজ্যোতিদার নাম্বার এখন ডিসপ্লেতে, ডেসক্রিপশনে এবং ফেসবুকের টাইটেলের মধ্যে দিয়ে রাখলাম। ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের শ্রীনগরের হোটেল ছেড়ে সোনমার্গের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সোনমার্গের ডিস্টেন্স 79.4 কিলোমিটার, মানে ওই 80 কিলোমিটার আর কি। পৌঁছতে মোটামুটি সময় লেগে যাবে, ম্যাপের মধ্যে দেখাচ্ছে 2 ঘন্টা 5 মিনিট, কিন্তু রাস্তা যেহেতু জ্যাম আছে সেই জন্য আমাদের পৌঁছতে সময় লেগে যাবে প্রায় 2.5 ঘন্টা। মানে যেতে 2.5 ঘন্টা এবং হোটেলে ফিরতে 2.5 ঘন্টা, মানে 5 ঘন্টা খালি আজকে গাড়ি জার্নিতে কেটে যাবে। তার সাথে সোনমার্গের যে ওখানে যে অপূর্ব দৃশ্য সেগুলো কিন্তু আমাদের জন্য আজকে প্রতীক্ষা করছে। আর সত্যি কথা বলতে না, এই শ্রীনগরের রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন সুন্দর না, তার সাথে এখানে আবহাওয়া একদম পুরো মনোরম ওয়েদার। এখানে সেই রকম খুব বেশি ঠান্ডা নেই, না তো আছে গরম। আপনারা যদি গরমের সময় ঘুরতে আসেন তখনও কিন্তু এখানে সেরকম খুব একটা বেশি গরম থাকে না, ঘোরার জন্য একদম উপযুক্ত জায়গা বলা যেতে পারে। আর এখানকার মানে পরিবেশ রাস্তাঘাটের মতো, এখানে দেখবেন শ্রীনগরে কিছু এখানে লোকাল এখানে কুকুরগুলো যেগুলো আছে রোড সাইডে যেগুলো থাকে, দেখতে এত সুন্দর না এরা, মানে দেখলেই মনে হবে যে গায়ের মধ্যে একটু হচ্ছে হাত দিই, মাথায় একটু হাত বোলাই। তো যাই হোক, এখন আমাদের শুরু হয়ে গেছে সোনমার্গের উদ্দেশ্যে আমাদের সফর। এখন আমরা যে জায়গা দিয়ে ক্রস করছি, পাশে দেখতে পাবেন এই পাহাড়ের উপর একটা ফোর্ট দেখা যাচ্ছে। এইটা হচ্ছে রাজা হরি সিংয়ের ফোর্ট। খুবই একটা দুর্দান্ত মহল, মানে দূর থেকে জাস্ট এত সুন্দর লাগছে না, পুরো অসাধারণ। আর সামনে এই যে দেখছেন, এটা হচ্ছে এখানের গুরুদুয়ারা। আর এখন এই মুহূর্তে আমাদের রাস্তার সামনে দেখুন কত সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, আর তার সাথে পাহাড় চূড়াতে জমে রয়েছে সাদা সাদা বরফের প্রলেপ।
আজকের দিনটা ভীষণ রোমান্টিক, কারণ কাশ্মীরে গত কয়েকদিন আগে আমরা যতগুলো জায়গায় ঘুরেছি তার মধ্যে সবথেকে সেরা আজকের এই সোনমার্গ ভ্রমণ। যেমন দুর্দান্ত রাস্তাঘাট, তেমনি আশেপাশের অপার্থিব দৃশ্য। আজকের রোড ট্রিপের মধ্যে কাশ্মীরি উইলো গাছ ছাড়াও কাশ্মীরের আইকনিক চিনার গাছ, মুলবেরি, ম্যাপেল, আখরোট ইত্যাদি বিভিন্ন প্রকার গাছের পাতাঝরা ভিউ নজর কাড়বে অবশ্যই। তাছাড়া আজকের জার্নিতে কিছু কাশ্মীরি বাজার, কিছু চাষবাস, কিছু সবুজ ভ্যালি এবং মানুষের কালচার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে করতে আমরা গিয়ে পৌঁছবো বরফের ভ্যালি সোনমার্গের উদ্দেশ্যে। এখন আমরা শ্রীনগর সিটি ছেড়ে অনেকটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসছি। এখন আমরা যে রোড দিয়ে ক্রস করছি এই রোডের নাম হচ্ছে হজরতপাল রোড। এখান থেকে পাহাড়ের দুর্দান্ত এত সুন্দর ভিউ লাগছে না, সত্যি কথা বলতে কী বলে যে ব্যাখ্যা দেবো খুঁজে পাচ্ছি না। এখান থেকে পাহাড়গুলো একদম কাছে চলে আসছে, চোখের সামনে যেন ভেসে ভেসে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ব্যাক ক্যামেরাতে। এখানে বেশ কিছু বাড়িঘর আছে যেগুলো পাহাড়ের কোলে এক ধরনের একটা অন্যরকম একটা লেভেলে নিয়ে গিয়ে পৌঁছেছে আমাদের। এখানে পুরো প্রাকৃতিক দৃশ্যটা পুরোপুরি পাল্টে গেছে। তো এই জায়গা এখনের জন্য এইরকম দেখাচ্ছে, কিন্তু যখন বর্ষার সময় এই জায়গাতে আসা হয়, বর্ষা কিংবা গরমের সময়, ওই সময় এই জায়গার চারিদিক পুরো সবুজে পুরো মোড়া থাকে। ওই সময়ের যে সৌন্দর্য কত সুন্দর হবে সেটা একমাত্র যখন আমরা ওই সময় আসবো তখনই কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু এখনের এই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। এখন এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেলাম গান্ডারবাল ডিস্ট্রিক্টে। এখন ঘড়িতে সময় 10:20। আর একটা জিনিস তো আপনাদেরকে বলাই হলো না, এই যে আজকে আমরা সোনমার্গে যাচ্ছি, এই সোনমার্গ জায়গাটা কিন্তু পড়ছে এই গান্ডারবাল ডিস্ট্রিক্টের মধ্যেই। আর যেতে যেতে এখানে রাস্তার ধারে বেশ কিছু এখানে খেতি দেখতে পাবেন, যেগুলো হচ্ছে আপেলের খেতি হয় এখানে। খুব সুন্দর, মানে এত সুন্দর লাগে না। কিন্তু সব আপেল বাগানগুলো সব এই রোডের সাইডে না, সব ব্যারিকেডগুলো সব ঘিরে দেওয়া হয়েছে, মানে বাইরে থেকে সেরকম ভালো ভিউ পাওয়া যায় না। কিন্তু আমাদের যে ড্রাইভার আছে দাদা বলছে নাকি আগে গিয়ে ওখানে আমরা আপেলের চাষ দেখতে পাবো। তো এখনের সময় আপেল হয়তো দেখতে পাবো না, কিন্তু আপেলের যে জমি যেখানে আপেল চাষ হয় ওই জায়গাটা দেখবো এবং আপনাদেরকেও কিন্তু দেখাবো। আর সবার কেমন লাগছে বলো? এখনের এই মুহূর্তে আমি যে রোড দিয়ে ক্রস করছি এইটা হচ্ছে শ্রীনগর থেকে লে যাওয়ার রোড, মানে শ্রীনগর লে হাইওয়ে। এই জায়গা থেকে পুরো দৃশ্যটাই পুরো পাল্টে গেছে। মানে এ কী দেখছি সামনে, কি এটা? সামনে পাহাড় তো রয়েছেই, কিন্তু এটা শুধু পাহাড় না, এ এক যেন স্বর্গ। এই যখন দেখলাম না যে রোডটার নামটা এই শ্রীনগর লে, এই লেহ জিনিসটা মানে আমার এত মানে প্রিয় না। তো জানি না এই স্বপ্ন আমার কবে পূরণ হবে, কিন্তু এই যে হাই রোডের উপর দিয়ে আমি যাচ্ছি, হাইওয়ের উপর দিয়ে, এই দৃশ্য আমার কাছে মানে একদম পুরো ডিসেন্ট লাগছে। সামনেই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, সামনে পাহাড়ের চূড়ায় মানে বরফ পুরো সাদা হয়ে রয়েছে। এখন আমরা আস্তে আস্তে করে না, এখন এই পাহাড়ের কোল দিয়ে এখন উঠতে শুরু করব। এখান থেকে চারিদিকের প্যানোরামিক ভিউটা যে আসে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ক্যামেরাতে কত সুন্দর। এই জিনিস হয়তো ক্যামেরাতে সেই হিসাবে ভালো নাও লাগতে পারে, কিন্তু খালি চোখে এই জিনিসটা যদি দেখা হয় না, পুরো স্বর্গ লাগবে, স্বর্গ। আর এখানে শ্রীনগরের বেশ কিছু এখানে লোকাল বাস রয়েছে, যেগুলো মানে লোকাল এসি বাস কিংবা লোকাল যে বাসগুলো আছে একদম পুরো ডিসেন্ট লেভেলের। মানে আমাদের পশ্চিমবাংলায় তো এরকম বাস আমরা দেখতেই পাই না। আমরা ট্রাভেলের সূত্রে অনেক জায়গায় ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন স্টেটে যাই, বিভিন্ন গ্রাম দেখে থাকি, কিন্তু কাশ্মীরে আসার পর এখানের যে গ্রামগুলোর সৌন্দর্য এই জিনিস কোথাও দেখতে পাওয়া যায় না। আর এই জন্য কাশ্মীরের জায়গাতেই আছে। এখানে শুধু যে আপেল চাষ হয়, এখানে যে পাহাড় দেখা, বরফ দেখা, এইসব শুধু নয়, এখানে যে পাহাড়ের কোলে যে গ্রামগুলো আছে না, মানে এক একটা দূর থেকে দেখলে না পুরো সবুজ ভ্যালি লাগে। বিঘের পর বিঘে জমি জুড়ে খালি এখানে চাষবাস দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে ওই চাষের জমিগুলোর মাঝে একটা একটা করে এখানে যে কাশ্মীরি বাড়িঘরগুলো আছে না, উফ, জাস্ট পুরো মন পুরো মুগ্ধ করে দেওয়ার মতো। মানে কাশ্মীরের কালচারকে যদি ভালোভাবে জানতে হয় তার জন্য এই রকম জায়গাতে এসে কিন্তু একটা মাস থাকতে হবে। সামনে দেখুন একটা ব্রিজ আসছে, কি অপূর্ব লাগছে দেখুন, উফ, মারাত্মক লেভেলের ভিউ। পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে, আর এখানে যেতে যেতে দূরে কিছু জমির মধ্যে না দূরে আপেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। কিন্তু সামনে থেকে যে একটু নেমে যে দেখাবো সেই উপায়টা নেই। যা কিছু দেখার এই গাড়ির মধ্যে বসে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। সোনমার্গে যাওয়ার আগে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এই জায়গার নাম হচ্ছে কাঙ্গান ভিলেজ, কাঙ্গান। এখানে আমাদের নামার উদ্দেশ্য এখান থেকে কর্পূর কেনা, কারণ কর্পূর আমরা নিয়ে আসতে একদমই ভুলে গেছি। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক জিনিস, সামনেই সোনমার্গ রয়েছে এতটা উচ্চতা, কিন্তু এখানে কর্পূর পাওয়া যাচ্ছে না কোনো দোকানে। এখানে অনেকগুলো গ্রোসারির দোকান আছে, জিজ্ঞেস করলাম কোথাও নেই। বললো আগে একটা মেডিকেলের দোকান আছে, মেডিকেলের দোকানে জিজ্ঞেস করতে খুব সম্ভব ওখানে পাওয়া যেতে পারে। আমরা যেহেতু অনেকটা উচ্চতায় যাচ্ছি
ওখানে অনেকের অক্সিজেন প্রয়োজন হয়, আবার অনেকের হয় না। কিন্তু কর্পূর সঙ্গে থাকলে কি হয়, অনেক সময় না নিঃশ্বাস নিতে সুবিধা হয়, মানে শরীরটা একটু রিফ্রেশ লাগে আর কি। চলুন দেখি কোন দোকানে পাওয়া যায়, তারপর গাড়িতে উঠে আবার রওনা হতে হবে সোনমার্গের উদ্দেশ্যে। আসলে এখানকার যে মানুষজন আছে না, তারা তো এইসব ওয়েদারে এইসব জায়গা থেকে অভ্যস্ত, কিন্তু আমরা যেহেতু অন্য জায়গা থেকে আসছি, বাঙালি, সে বুঝতে পারছেন, থাকতাম সে গরমের জায়গায়, হুট করে চলে আসছি কয়েকদিনের মধ্যে এরকম একটা জায়গাতে। তো আমরা সেই জিনিসটা কিন্তু সহ্য করতে পারি না অনেকেই। ইদানিং আমার হালকা হালকা না মাথায় একটা ওই মাথা ঘোরা একটা ব্যাপার একটা আসছে, সেই রকম অসুবিধা হচ্ছে না, কিন্তু হালকা হালকা একটা ফিল করতে পারছি। এর আগের দিনে গিয়েছিলাম গুলমার্গ, মানে এর হচ্ছে 2 ট্রিপ আগে। তো সেখানে যেহেতু উচ্চতা কম ছিল পাহাড়ের, সেই জন্য সেখানে কোনো অসুবিধা হয়নি আমাদের। কিন্তু এখানে সোনমার্গের উচ্চতা অনেকটা বেশি, সেই জন্য এখানে আসার মানে একটু আগে থেকেই হালকা হালকা করে একটু মানে মাথা ঘুরতে শুরু করছে আর কি। তবে এখান থেকে আপনারা যদি চান, এখানে যে কিছু লোকাল মার্কেট আছে, এখান থেকে ওই লেবু জাতীয় কিছু জিনিস নিতে পারেন, যেমন হচ্ছে আমরা নিয়েছি এইরকম হচ্ছে কমলা লেবু নিতে পারেন। এটা হচ্ছে এখানে কাশ্মীরের একদম পুরো ফ্রেশ। তো এই জিনিসগুলো মানে খেলে হালকা একটু ফ্রেশ লাগবে আর কি। আর আজকে সকালবেলায় যখন আমরা বেরিয়েছিলাম শ্রীনগর ছেড়ে, মানে আমাদের হোটেল ছেড়ে, তখন কিন্তু ওখানে টেম্পারেচার ছিল মানে 6 ডিগ্রি 7 ডিগ্রি সকালের সময়। কিন্তু এখন এই সময় সোনমার্গের টেম্পারেচার মোবাইলে চেক করেছিল পেছনের সম্পদ, এখন -5 ডিগ্রি দেখাচ্ছে। গুলমার্গে ছিল মাত্র 6 ডিগ্রি পরশু দিন, কিন্তু আজকে সোনমার্গে আছে -5 ডিগ্রি। এখনের এই সময় মারাত্মক পরিমাণে ঠান্ডা হবে, সেটা তার বলার কোনো প্রয়োজনই নেই। তার সাথে জানি না কি আছে ভবিষ্যতে আমাদের। আর এই রাস্তায় যাওয়াকালীন একটা জিনিস কিন্তু খুব সুন্দর লাগে, সেইটা হচ্ছে যে এই রাস্তার পাশ বরাবর বয়ে যাওয়া সিন্ধ রিভার। আমি যেটাকে বলছিলাম সিন্ধু, আসলে ওটা সিন্ধ রিভার। আমি এই গুগলে অনলাইন ম্যাপে চেক করছিলাম, ওখানে লেখা হচ্ছে সিন্ধ রিভার। একদম রোডের পাশ বরাবর বয়ে চলেছে, মানে এত সুন্দর লাগে না পাহাড়ে ঘুরতে আসলে, যে পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া, রোডের পাশ দিয়ে যে পাহাড়ি নদীগুলো, সেই রকম বেশি জল না থাকলেও দারুণ লাগে, দারুণ। আর এইগুলোই হচ্ছে কাশ্মীরের অফবিট জায়গা। যেসব জায়গার ভিডিও আমরা সোশ্যালে আমরা দেখে থাকি, যে পাহাড়ের ধারে বসে আছি, পাশ দিয়ে পাহাড়ি নদীর জল বয়ে যাচ্ছে, সেটা কিন্তু কাশ্মীরের এইসব ভিলেজগুলোই। আরেকটা জিনিস কিন্তু আমি শেয়ার করব, আমরা যারা অমরনাথ ঘুরতে যাই, অমরনাথ গুহা ভোলে বাবা দর্শনের জন্য, তো সেটা কিন্তু এই রাস্তায় পড়ে, মানে ওই যে বালতাল আছে সেটা এই রোডে কিন্তু পড়ছে, মানে একদম বালতাল অমরনাথ হয়ে একদম কিন্তু এই রাস্তা বেরিয়ে যাচ্ছে সোজা একদম লেহ লাদাখের উদ্দেশ্যে। তো আমরা যাই হোক, লাদাখ যাচ্ছি না, সেটা তো পরবর্তী ট্রিপে আগামী সময়ের জন্য সেটা তোলা থাক। আপাতত এখন যেই জায়গায় আমরা যাচ্ছি ওই জায়গাটাই ভালোভাবে এনজয় করি এই ট্রিপে। আর ওই জায়গা থেকে অনেকগুলো কিন্তু সাইট সিন আছে, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ওখান থেকে জজিলা পাস যাওয়া যায়, জিরো পয়েন্টের দিকে যাওয়া যায়, আরও অনেক পয়েন্ট আছে যেসব জায়গাতে আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু ঘুরতে পারেন। কিন্তু তার জন্য আলাদা একটা এক্সট্রা একটা কস্ট আছে, যেটা ওখানে গিয়ে আলাদা করে গাড়ি চেঞ্জ করতে হয়। তো চলুন ওখানে গিয়ে আমরা পৌঁছোই, তারপর সমস্ত ইনফরমেশন কিন্তু আপনাদের দেবো আমি, যে কীভাবে আপনারা বছরে কোন সময় আসলে কোন কোন জিনিস দেখতে পাবেন, কোন জায়গা থেকে গাড়ি নেবেন, কত টাকা খরচ হতে পারে, আলাদা করে আপনাদের মানে এক্সট্রা কস্ট আর কি, যেটা প্যাকেজের বাইরে যেটা খরচ হয়। চলুন যাওয়া যাক, বাকি আগে গিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। অনেকের কাছে হয়তো পাহাড় জায়গাটা 2-1 দিনের জন্যই ভালো লাগে, কিন্তু আমার কাছে প্রতিদিনের জন্যই ভীষণ প্রিয়। কেউ যদি জিজ্ঞেস করেন আমার সামর্থ্য হলে আমি কোথায় বাড়ি বানাতে চাই, তাহলে তার একটাই জবাব, সেটা হলো পাহাড়। এখন আমরা এগিয়ে চলেছি সোনমার্গের আগে সোনমার্গ টানেলের দিকে, আর তার আগের ভিউ তো ভাসছেই এখন ডিসপ্লেতে আপনাদের চোখের সামনে। এই জায়গা দিয়ে যত সামনের দিকে এগোবো, ততই ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ের উপর জমে থাকা বরফগুলো বেশি পরিমাণে ধরা দিতে থাকবে। এখান থেকে পুরো জার্নিতে পাহাড়ের ভিউগুলো কিছুটা লেহ লাদাখের ফিল দেবে। প্রত্যেকটা রাস্তার মোড় থেকে পাল্টে যাবে প্রত্যেকটা পাহাড়ি দৃশ্য, যেগুলো দেখলে মনে হবে এগুলো স্বপ্ন না বাস্তব, এমনটাই কনফিউশন হবে ঠিক আমার মতো। এখন এই মুহূর্তে আমরা যে জায়গাতে এসে নামলাম, এটি হচ্ছে সোনমার্গের টানেল। এই টানেলের লেন্থ 6.5 কিলোমিটার। কি সুন্দর অপার্থিব ভিউ দেখুন, আমার পেছনের ভিউটা দেখেছেন তো খালি, জাস্ট পুরো একদম অসাধারণ, স্বর্গ। মানে নৈসর্গিক দৃশ্য কাকে বলে, তার জন্য কিন্তু কাশ্মীর আসতেই হবে। এখানের ওয়েদার কন্টিনিউ কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন এই রোদ্দুর ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ এসে ঢেকে দিচ্ছে জায়গাটাকে। আর এই জায়গাতে ছবি নেওয়ার জন্য কত মানুষ পাগল দেখুন। এখানে শুধু আমরা নই, এখানে যত মানুষ আছে সবাই পাগল এখানে, খালি এই ফিলটাকে খালি নেবার জন্য। এখানে গাড়ি থেকে নামলে আপনাদেরকে কিন্তু ছেঁকে ধরা হবে রিল বানানোর জন্য, ফটো তোলার জন্য। আপনারা যদি রিল কিংবা ফটো যদি তুলতে চান, তাহলে তার প্রাইসটা বলে দিই। এখানে 350 টাকা করে নেওয়া হয় রিল বানানোর জন্য, মানে একটা রিলের জন্য 10টা রিল বানিয়ে দেবে। তার মধ্যে যে রিলটা আপনাদের পছন্দ হবে সেই রিলটাই কিন্তু বেছে নিতে পারবেন 350 টাকা খরচ করে। আর যদি ছবি তুলতে চান, তার জন্য কিন্তু 35 টাকা করে চার্জ নেওয়া হয় একটা সিঙ্গেল ছবির জন্য। চলুন এখন গাড়ির মধ্যে বসে পড়া যাক, অনেকক্ষণ সময় হয়ে গেল, প্রায় 9 করে 40 মিনিটের মতো এই জায়গাতেই আমরা টাইম নষ্ট করে ফেললাম। এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ জজিলা পাসের টানেল, যার দৈর্ঘ্য 14.2 কিলোমিটার, যেটা কানেক্ট করে শ্রীনগর থেকে লেহ যাওয়ার ব্যবস্থাকে। তারপরে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল,
যার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার, যেটা অলরেডি আমরা জম্মু তাওয়া স্টেশন থেকে শ্রীনগর হাইওয়ে ধরে গত 3 দিন আগে ক্রস করে আসছি। আর এখন এই সোনমার্গ টানেলের দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। যেহেতু এই টানেলের মধ্যে গাড়ির স্পিড লিমিট স্টার্টিংয়ে 30 কিলোমিটার এবং 50 কিলোমিটার, আবার 30 কিলোমিটার পার ঘন্টা, তাই টোটাল ক্রস করতে সময় লাগে প্রায় 15 মিনিটের কাছাকাছি। এই টানেল ক্রস করলেই চোখের সামনে ভেসে আসে এক চোখ বাঁধানো সাদা বরফের পৃথিবী, যেখানে চারিপাশের পাহাড়ে সাদা বরফে মুড়ে রয়েছে। এখানে আবার নজরে আসে একদম রাস্তার পাশ বরাবর সেই বিখ্যাত বরফ জলে গলা সিন্ধ রিভার, যেই নদীকে আমরা কিছুক্ষণ আগেই ছেড়ে রেখে আসছিলাম। এই নদীর উৎপত্তিস্থল জজিলা পাসের কাছে 15,700 ফুট উচ্চতার মাচুই গ্লেসিয়ার থেকে। এই সোনমার্গ বালতাল হয়ে অমরনাথ যাত্রার সময় এই নদী যাত্রাপথের সঙ্গী হয় একদম পাশ থেকে। সোনমার্গে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে নামার পর এখান থেকে পাশে একটা দোকান থেকে না জল নিচ্ছি, জল। আমি একটা জিনিস দেখে তো সারপ্রাইজ, সোনমার্গের মতো এমন একটা জায়গাতে এসে এখানে সব নর্মাল জলের দাম নিচ্ছে মাত্র 20 টাকা করে। তার সাথে স্প্রাইট নিলাম যেটা 30 টাকা করে নেওয়া হয়, সেটার দামও 30 টাকা। মানে আমাদের কলকাতায় যেই দাম এখানেও কিন্তু সেই দাম। আর এই যে পেছনে বরফ দেখতে পাচ্ছেন, এই বরফের মধ্যে ট্রেকিং করতে গেলে কিংবা এখানে অ্যাক্টিভিটি করতে গেলে তার জন্য কিন্তু স্নো বুট অবশ্যই প্রয়োজন, যেটাকে আমরা বলে থাকি গাম বুট। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। এই জুতোর দাম আমাদেরকে বলছিল যেখান থেকে নিচ্ছে 150 টাকা করে, কিন্তু আমরা একটু বার্গারিং করে নিয়েছি, আমাদের কাছ থেকে পড়লো মাত্র 100 টাকা করে। মানে একটু যদি বার্গারিং করে চলেন তাহলে কিন্তু খুব কম খরচে ঘুরে নিতে পারবেন সমস্ত জায়গা। আর তাছাড়া এখানে যেই সব প্রাইসগুলো বলা হয় সেই সব প্রাইস যদি নেন না তাহলে দেউলিয়া হয় বাড়ি ফিরতে হবে, আর কিছু উপায় নেই। তো অনেকেই আছে যারা কাশ্মীরে এসে বলে যেখানে আর কি স্ক্যাম হয় এটা ওটা, আসলে এসব স্ক্যাম বলে কোনো জিনিস নেই। আসলে যে যার ভালো সে তার কিন্তু বোঝা অবশ্যই উচিত। যে দামটা বলা হয় যে কোনো রাইডের জন্য কেন দেবো সেটা অবশ্যই বার্গারিং করতে হবে। বার্গারিং করে চললে অবশ্যই কম দামে ভালো ভালো জায়গা ঘুরে নিতে পারবেন। আর তাছাড়া বোকার মতো যে দামটা বলা হয়, যেটা চাওয়া হয় সেটা যদি দিয়ে দিই আমরা, তারপর বাড়িতে গিয়ে বলবো যে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল, আসলে এগুলো তো বোকামো। যে যার ভালো সে তাকে বুঝতে হয়, স্ক্যাম বলে কোনো গল্প হয় না। দাম অবশ্যই বেশি বলে, আমাদের পশ্চিমবাংলায় বলে না, আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন টুরিস্টের পয়েন্টে যখন আমরা ঘুরতে যাই সেখানেও বলা হয় গাড়ির জন্য এত প্রাইস, এর জন্য এত প্রাইস, কিন্তু সেখানে কী করি আমরা, সেখানে আমরা দরদাম করে কম করি। তো এখানে ঘুরতে আসলাম কিন্তু সেম জিনিসটাই করতে হবে, তা না হলে বেকার তো বলে লাভ নেই যে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল, কাশ্মীরের স্ক্যাম। এই জিনিসগুলো মানে খুব একটা বাজে এফেক্ট ফেলে, কারণ এই কাশ্মীরের মতো সুন্দর জায়গা আমাদের ভারতবর্ষে আর কোথাও নেই। তো এই জিনিসগুলোকে আমরা যদি স্ক্যাম বলে যদি ভিডিও যদি বানাই তাহলে সেই জিনিসটা কি বলুন তো, এই জায়গাটার প্রতি একটা না মানুষের একটা আকর্ষণ একটু হলেও কিন্তু কমে যায়, যে এখানে আসলে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে যাবে, এখানে আসা যাবে না, এটা থেকে আমরা কম খরচে অন্যান্য জায়গায় ঘুরে নিতে পারবো। আপনারা হয়তো অনেক জায়গায় ঘুরেছেন, ইদানিং আমি অনেক জায়গায় ঘুরেছি। এর আগে গিয়েছিলাম সিকিমে, তার আগে গিয়েছিলাম মানালিতে, এইবার আসছি এই জায়গাতে। এখানে আমি কথাবার্তা বলে যেটা জানলাম, এখানে একটু বার্গারিং করলে এখানে কিন্তু অনেকটা কমে কিন্তু হয়ে যায় যে কোনো অ্যাক্টিভিটি। কারণ আমরা গুলমার্গেও করেছি, আর আজকে যে এই জায়গাতে আমরা আসছি এখানেও কিন্তু কথাবার্তা বলতে দেখছি অনেক কিছু জিনিসের প্রাইস কিন্তু অনেকটা কিন্তু নিচে নেমে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে যে এখানের বরফের ভ্যালি। এই যে জায়গাটা দেখছেন, এখানে যখন গরমের সময় যখন আসা হয় না, বলছে না কি এখানে আলু চাষ হয়, মানে আমরা আলু জমির ওপরে দাঁড়িয়ে রয়েছি, ভাবা যায়। এখানে বেশ কিছু এটিভি বাইক রয়েছে যারা একদম ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন দূরে, ওই পাহাড়ের ওই প্রান্তে নিয়ে যায়। মানে ওপরে কি একটা গ্লেসিয়ার আছে বলছে, তারপরে বজরঙ্গি ভাইজানের কি শুটিং হয়েছিল পরে বলছে, তো সেই জায়গাগুলো দেখায় ঘুরে ঘুরে। আর এখানে কিছু সাইট সিন রয়েছে, যেমন জজিলা পাস, আরও কিছু জায়গা রয়েছে। এখন এই অত্যাধিক বরফ পড়ার জন্য দু একটা জায়গা বলছে নাকি এখন বন্ধ রয়েছে। এখনের সময় যদি সোনমার্গে ঘুরতে আসা হয়, এখন পায়ে হেঁটেই কিন্তু এই জায়গাটা অনেকটা ঘুরে নিতে পারবেন। তো দেখছি আমরা একটু কথাবার্তা বলে দেখি কত কি কম করা যায়। আমরা কম করেছি, কিন্তু চেষ্টা করছি আরও কিছুটা কম হয়ে যাক, তাহলে কিন্তু আমরা ওই রাইডটা করতে পারবো। এই হলো আজকে আমাদের স্নো বাইকের টিকিট। তো শেষমেশ আমরা এখানে যে স্নো বাইক যে রাইড আছে না, সেই রাইডটা আমরা করছি। এই হচ্ছে আমাদের টিকিট, যেখানে লেখা রয়েছে দেখুন GH গ্লেসিয়ার 2026, এরকম পরিচি কেটে দিয়েছে। আমরা যাচ্ছি 4 জন, সেই জন্য 4 নম্বর লেখা রয়েছে এখানে। আর এটা হচ্ছে আজকের ডেটটা মেনশন করা আছে এখানে। আর এই যে দেখছেন পাশে দাদারা আছে, একটু দেখাও। আর আমাদের যে প্রাইস সেটা কিন্তু অনেকটাই কম পড়েছে, আমরা বার্গারিং করে নিয়েছি। আমাদেরকে যে প্রাইস বলা হয়েছিল না, সেটা মারাত্মক লেভেলের। আমাদের বলা হয়েছিল 1500 টাকা প্রথমে বলা হয়েছিল 1850, তারপরে 1500, তারপর 1200, এইভাবে কমতে কমতে শেষমেশ আমরা মাত্র 450 টাকা করে করছি। ঠিক আছে, একটু আস্তে আস্তে বলছি আপনাদের। যখন এখানে আসবেন অবশ্যই কিন্তু বার্গারিং করে নেবেন। এখানে পাশে না ইউনিয়ন আছে, ইউনিয়নের প্রাইস রেট কিন্তু হয় আলাদা, আর তার সাথে এখানে পাশে দেখবেন কিছু লোকাল থাকে, তাদের প্রাইস রেট আলাদা হয়। তো ইউনিয়নে গেলে
সেখানে একজনের পেছনে যে খরচা হবে সেই টাকাতে আমরা 4 জন ঘুরে নিচ্ছি। আর এটা আমাদের সেফটির জন্য পাশে দেখছেন দাদাদেরকেও নিয়ে নিচ্ছি হালকা করে। গাড়ি বললো এখানেই আসবে, তারপর এখান থেকে আমরা রওনা হয়ে যাবো একদম ওই পাহাড়ের ওই প্রান্তের দিকে। এই যে চলে আসলো আমাদের স্নো বাইক দোকান। এই বাইকে করে আমরা যাব একদম ওপরে। ভাইয়া का नाम क्या है? এইবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের শেয়ার করি। যখন কাউন্টারের বাইরে এখানের লোকাল থেকে যখন স্নো রাইডের কথা বলা হবে তখন দাম দর অবশ্যই করে নেবেন। ভুলেও কিন্তু টাকা ওদের হাতে আগে থেকে দেবেন না। যেভাবেই হোক হাতে হাতে টিকিট এবং টাকা দেওয়ার চেষ্টা করবেন। টাকা তুলে দেওয়ার আগে একটা রাইডের জন্য কুপন অবশ্যই কালেক্ট করবেন, যেটা আমি একটু আগে রাইডারকে দিয়েছি, আপনারা দেখলেন। আর এই টিকিটটা অবশ্যই নিজেদের কাছে যত্ন করে রাখবেন, কারণ এটা যদি হারিয়ে ফেলেন তাহলে নিচে নামার সময় আবার আপনাদের টাকা পে করতে হবে। নিচে থেকে অচেনা টুরিস্ট দেখলে এরা 2টো জায়গা ঘোরাবে, 3টে জায়গা ঘোরাবে এবং কিছু জায়গার নামও আপনাদের সাজেস্ট করবে। কিন্তু এই ফাঁদে পা দেবেন না, বেশি টাকা একদম পে করবেন না, কারণ এদের রাইডটা হয় 5 মিনিট ওপরে গিয়ে একটা সমতল ম্যাগি পয়েন্টে ছেড়ে দেওয়া, তারপর ওখান থেকেই পায়ে হেঁটে ঘুরতে হবে সমস্ত জায়গা। কিন্তু এই জিনিসটাই টিকিট কাটার সময় পর্যটকদের একবারও বলা হয় না, যার কারণে অতিরিক্ত টাকা দিয়েও ওদের শোনানো গন্তব্যে না পৌঁছানোর জন্য অনেকেই বলে থাকেন কাশ্মীরে স্ক্যাম হয়। এইসব কথা আপনাদের শেয়ার করার উদ্দেশ্য যাতে ভিডিও দেখে আপনারা পরবর্তীতে এই সমস্ত সমস্যার সম্মুখীন না হন। আপনারা কি বাঙালি? বাঙালি না, আমরা নন বেঙ্গলি, কিন্তু আমরা কলকাতা থেকেই এসেছি। কত নিয়েছে আপনাদের থেকে? 18 বলছিল, 1200 করে পার হেড করে এসেছি। পার হেড 1200 টাকা 1200 করে? পার হেড। 5 জন আছেন না? 5 জন এসেছি। 2টো বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। মানে 4800 টাকা পেমেন্ট করে আসছেন নিচে থেকে। বাপরে। আপনাদেরকে কি বলা হয়েছিল যখন আসছিলেন নিচে থেকে? এই পয়েন্ট ঘোরাবে, হাজিবাস গ্লেসিয়ার। পয়েন্ট, রাইট। হ্যাঁ হ্যাঁ। মানে কাশ্মীরে সোনমার্গে কি চলছে এটা বুঝতে পারছি না। কালকে আমরা গেলাম গুলমার্গে, ওখানে কিছু সমস্যা ছিল না, ওখানে খুব মানে সুন্দরভাবে ঘুরলাম ওই জায়গাতে, কোনো সমস্যা হয়নি, সত্যি কথা বলছি। আমরা নিজেরা ওখানে অ্যাক্টিভিটি করেছি বিভিন্ন রকম। আমরা বার্গারিং করে কমিয়ে আমাদের কাছ থেকে টোটাল 1800 টাকা নেওয়া হয়েছে 4 জনের। তো যাই হোক, ভাগ্য ভালো যে আমরা কম টাকা দিয়েছি বার্গারিং করে। মাত্র 2 মিনিট আমাদেরকে বাইকে করে নিয়ে আসা হয়েছে এই জায়গাতে, এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়েছে। এখান থেকে বিভিন্ন পয়েন্টে যাওয়ার জন্য না, এখান থেকে স্লেজ গাড়ি আছে, স্লেজ গাড়িতে করে আলাদা করে যেতে হচ্ছে, যার প্রাইস এখান থেকে আলাদা। এখান থেকে 200 টাকা 250 টাকা এরকম নেওয়া হচ্ছে একটা পয়েন্টে খালি ঘোরানোর জন্য। এই জায়গাতেই হয় দ্বিতীয় সমস্যা। যারা আমার মতো কম টাকা দিয়ে আসতে পারবেন তারাই ভাগ্যবান, আর যারা বেশি টাকা দিয়ে আসবেন এবং এখানে নামিয়ে দেওয়ার পর আবার যখন দেখবেন এখান থেকে উপরে যাওয়ার জন্য এইরকম স্লেজ নিতে বলছে, তখন মাথা গরম করে বলাটাই স্বাভাবিক যে স্ক্যামের জায়গা এই সোনমার্গ। কিন্তু এখান থেকে স্লেজ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। মিনিট 3 পায়ে হেঁটে একটু ওপরে উঠলেই আপনারা এসে পৌঁছে যাবেন সোনমার্গ ক্লাবের সামনে, যেখান থেকে পায়ে হেঁটে ফুল মজা করতে পারবেন এই পুরো ভ্যালির, যেটা আগে আপনাদের শেয়ার করতে চলেছি। এখন এই মুহূর্তে আমরা যে জায়গায় এসে পৌঁছালাম একদম অল্প ডিস্টেন্স। এইটা হচ্ছে সোনমার্গের ক্লাব, যেখান পর্যন্ত আমাদের নিয়ে আসা হবে বলেছিল। এইরকম ছোট্ট একটা গেট করা আছে এই জায়গা দিয়ে। এই হচ্ছে ভেতরে আসার পর চারিদিকের ভিউ, খুবই সুন্দর লাগছে। এইটা হচ্ছে ক্লাব খুব সম্ভব। এখানে বসার জন্য এরকম চেয়ারের ব্যবস্থা রয়েছে, যেগুলো বরফের মধ্যে অর্ধেকটা করে এখন ডুবে রয়েছে। এত সুন্দর রিল তোমার এত সুন্দর রিল করবে, ওটা ফেলে দিতে ইচ্ছা হবে না, মানে ওটা মানে নিতে ইচ্ছা করে নিতে ইচ্ছা হবে পয়সাটা। ব্যাস, কত টাকা করে নিয়েছে? 300 টাকা দিলে 300 টাকা নিয়েছে। আসলে বাইকে কত করে নিয়েছে? বাইকে আমাদের নিয়েছে 1250, ওদের নিয়েছে 1000 টাকা, ওরা পরে এসেছে বলে। প্রথম তো আমাদের বলেছিল 3500 টাকা পুরো টোটাল। আমাদের বলেছিল 1850 করে লাগবে, শেষে আমরা বার্গেনিং করে করে ওটা কমিয়ে 450-তে আমরা নিয়ে আসলাম। যাই বলুন, সোনমার্গ অত্যন্ত সুন্দর জায়গা। আমরা এখন চলে আসছি থাজিওয়াজ গ্লেসিয়ারের সামনে। এখানে একটা গ্লেসিয়ার আছে দেখতে পাবেন, যার হচ্ছে নাম থাজিওয়াজ। তো যারা চিন্তিত আছেন যে নেটওয়ার্কের সমস্যা হবে কি না এখানে ঘুরতে আসলে, তাদের বলবো জিও সিম নিয়ে আসুন, কোনো ইস্যু হবে না, পুরো ফুল নেটওয়ার্ক। এই জায়গাটার ভিউটা কিছুটা অন্য সময় ঠিক এমন লাগে, কিন্তু এখনের এই সময় আপনাদেরকে চলুন ভিউটা দেখাবো কত সুন্দর লাগছে এখানে। প্রচণ্ড পিছল, আসলে এখন একটু দেরি হয়ে গেছে, তো যখন ফ্রেশ স্নোটা পড়ে না সেই সময় আসলে খুব ইজিলি পায়ে হেঁটে ওঠা যায়। কোথায় আসলাম? একটু আগে আমরা ছিলাম ঠিক ওই জায়গাটায় যেখানটা দেখাচ্ছি আঙুল দিয়ে। এখন চলে আসছি এই জায়গাটায়। এখান থেকে সামনে থাজিওয়াজ গ্লেসিয়ারের কি দুর্দান্ত ভিউ দেখুন, বাপ রে বাপ। মানে পৃথিবী যে এত সুন্দর হতে পারে সেটা না আসলে জানা যায় না।
রাস্তা বরাবর যদি আসতে চান না তাহলে এই দিক থেকে আসতে হবে। আমরা শর্টকাট লাগালাম, 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে আসছি নিচে থেকে একদম এই জায়গা পর্যন্ত। এখানে দেখুন কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে সব ম্যাগি পয়েন্ট রয়েছে, যেখানে সব ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে। कितना मैगी? कौन से मसाला मैगी, बटर मैगी, वेजिटेबल मैगी? बटर वाला बटर वाला 80 रुपये, 80 रुपये। वेजिटेबल डलेगा, डबल मसाला डलेगा। এখান থেকে নিচের দুর্দান্ত ভিউটা দেখুন, খালি এইদিকের ভিউ দেখুন, পাইন গাছের ভিউ দুর্দান্ত লেভেলের। আর এইটা হচ্ছে গ্লেসিয়ার, থাজিওয়াস গ্লেসিয়ার। এই যে এইদিকে বরফটা দেখতে পাচ্ছেন, বরফের যে পাহাড়টা, এত পরিমাণে এত পুরো বরফ জমে রয়েছে না, মাঝের মধ্যে কিন্তু বরফটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত চলে আসে, যেখান থেকে বরফের ধস নামে। কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারছেন? আমরা যেই জায়গা দিয়ে আসছি 1 হাঁটু পর্যন্ত বরফ পার করে আসছি আমরা, কোথাও কোথাও তো 1 কোমর পর্যন্ত মানুষ দেখছি ঢুকে যাচ্ছে কিছু কিছু মানুষ। আর এই জায়গাতে এত পুরো বরফ জমে রয়েছে, ওখানে যাওয়া যায় না। মানে আপনারা যত টাকাই দিন না কেন, ওই জায়গা পর্যন্ত কেউ নিয়ে যাবে না আপনাদের। একমাত্র এই জায়গায় যদি বিউটি যদি উপভোগ করতে হয়, তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে এখান থেকেই করতে হবে। তাছাড়া নিচে চলে যেতে পারেন, নিচে এখানে অনেকটা জায়গা রয়েছে যেখানে দেখছেন পুরো মানুষ পুরো কিলবিল করছে, মানে অসংখ্য মানুষ। এত পরিমাণে যে ট্যুরিস্ট এখানে আছে সেটা কিন্তু আমরা যখন নেমেছিলাম গাড়ি স্ট্যান্ডে আমরা কিন্তু বুঝতে পারিনি। আর এই যে গ্লেসিয়ার আছে তার এই দিকের এই পাহাড়টা ডান দিকে, এইদিকে রয়েছে অসংখ্য, এখানে না পুরো পাইন গাছের জঙ্গল, মানে একদম বরফে মুড়ে রয়েছে। যখন স্নোফল হয় তখন এই পাইন গাছগুলো পুরো সাদা হয়ে থাকে। তো সেই সময় সেই যে দৃশ্যটা, সেটা একমাত্র যারা ভাগ্যবান একমাত্র তারাই কিন্তু পান। তো যাই হোক, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই ভূস্বর্গে এসে, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা পাওনা। শেষমেশ আমরা অনেকক্ষণ ধরে এখানে অ্যাক্টিভিটি করতে করতে অবশেষে আমরা নিয়ে নিলাম এখানের পাহাড়ি বাটার ম্যাগি। উফ, যে গরম ধোঁয়া উঠছে না, আর ঠান্ডাও এখানে মারাত্মক, এত জোরে হাওয়া চলছে এখানে, এটা ছাড়া চলবে না, একটু শরীর গরম দিতে হবে। অসাধারণ লাগছে এখানে এসে। নিচে আমরা জিজ্ঞেস করেছিলাম, ওখানে এক জায়গায় বলেছিল 70, এক জায়গায় বলেছিল 50, কিন্তু এখানে এই যে ম্যাগির যে কোয়ালিটি নিচের তুলনায় অনেক বেটার হবে। এইরকম ম্যাগি খেতে খেতে এরকম পাহাড়ের ভিউ দেখছি, বলুন জীবনে আর কি চাই? এখানে আসার পর আরেকটা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে কাশ্মীরি কুলচা। কিছুটা দেখতে এইরকম, আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম যখন আমি গুলমার্গে গিয়েছিলাম। এটা একটা মিষ্টান্ন, দারুণ খেতে এটা। কাশ্মীরে ঘুরতে আসলে কিছু খান আর নেই খান, এইরকম কিছু লোকাল ফুড রয়েছে এখানে যেগুলো অবশ্যই ট্রাই করা অবশ্যই প্রয়োজন, কারণ এই জিনিস আমাদের ওইদিকে কলকাতায় একদম পাওয়া যায় না। এখানে আসার পরে আমি যে জিনিসটা বুঝলাম, এখানে না তো প্রয়োজন আছে অক্সিজেন সিলিন্ডারের, না তো প্রয়োজন আছে কোনো কর্পূরের, কিচ্ছু প্রয়োজন নেই। বেশি যদি দৌড়দৌড়ি যদি না করা হয় তাহলে বিন্দাস এই জায়গা পর্যন্ত আসা যাওয়া করতে কোনো কষ্টই হবে না। আর এখান থেকে ফিরে যাওয়ার সময় একটা টাইম টেবিল রয়েছে, কোনো দিন এখানে বিকেল 4টে, কোনো দিন 4:30 পর্যন্ত খোলা থাকে এই জায়গা। আর আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে, এখন হচ্ছে ঘড়ি কাটায় বাজে 3:49। আর 5-10 মিনিটের মধ্যে এই জায়গা আমাদের খালি করে চলে যেতে হবে একদম নিচের প্রান্তে যেখান থেকে আমরা উঠেছিলাম। সত্যিকারের কাশ্মীর ভূস্বর্গ। নিচে নামার রাস্তাটা কিন্তু আলাদা, পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে দেখতে পাবেন। সেই যে ওপর থেকে নিচের জায়গা দেখাচ্ছিলাম না, সেই জায়গা দিয়ে আমরা নামছি। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, এই নিচের সমতল জায়গাটা। খুব সুন্দর লাগলো। নিচে অলরেডি এখানে যে বিএসএফ আছে, এখানে যে আর্মি আছে, তারা কিন্তু সবাইকে ডেকে নিচ্ছে। এখন ঘড়ি কাটায় বেজে গেছে 4:10। আজকের দিনটা ইরান ইসরায়েলের যুদ্ধের প্রথম দিন, কাজে সমস্ত ভারতীয় আর্মির সিকিউরিটি ব্যস্ত হয়ে পড়েছে, তাই এই জায়গা ক্লোজ করার জন্য তোড়জোড়। তা না হলে আরও 30 মিনিট দেরিতে এই জায়গা বন্ধ হয়, এমনটাই এখানে স্থানীয় মানুষ এবং চা মোমোর স্টলের ব্যবসায়ীদের মুখের কথা। তবে এটা নিতান্তই ক্যাম্পের বিএসএফের হেডকোয়ার্টারের নির্দেশ অনুসারে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে এখানে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা বজায় থাকে। তা না হলে এই সোনমার্গে আগেও কোনো সমস্যা ছিল না, এখনও কোনো নেই, এবং ভবিষ্যতেও আশা করি কোনো সমস্যাই থাকবে না। এটা শুধুমাত্র আজকের জন্য। যাই হোক, এমনিতেও অনেকগুলো ঘন্টা এখানে আমরা কাটিয়েছি এবং বেশ মাথাটা ঠান্ডা হাওয়ায় ভারী করতেও শুরু করেছে অলরেডি। কাজে এখান থেকে নিচে নামায় কোনো আফসোস নেই। তবে ফিরে যাওয়ার সময় যে দৃশ্য নজরে আসলো, সেটা আজকের পর্বের সবথেকে সেরা মুহূর্ত। এখানে বেশ কিছু বাড়িঘর পুরো ডুবে রয়েছে একদম অর্ধেকটা বরফের মধ্যে। এই দৃশ্য যদি না দেখতাম তাহলে বরফে ঢাকা বাড়িঘরের এই কল্পনা বাস্তব রূপে ধরাই দিত না। তাই শেষ মুহূর্তটা আমরা আনন্দ করতে ছাড়িনি। এরপর ধীরে ধীরে ওয়েদার খারাপ হতে শুরু করে এবং আমরা চটজলদি পায়ে হেঁটে পৌঁছে যাই যে জায়গাতে আমাদের স্নো বাইকে করে ছাড়া হয়েছিল। এরপর আমরা আমাদের টিকিট দেখিয়ে বাইকে চড়ে আবার পৌঁছে যাই আমাদের গাড়ি স্ট্যান্ডে এবং আমাদের গাড়িতে চেপে রওনা হই আমাদের ফেরার গন্তব্যের দিকে।
ফেরার সময় দৃশ্যগুলো একেবারেই পাল্টে গেছে। পাহাড় চূড়ায় যে জায়গাতে আমরা বরফ দেখতে দেখতে আসছিলাম, সেই জায়গায় এখন বরফের সাথে হালকা মেঘের দৃশ্য স্পর্শ করেছে। গাড়ির মধ্যে যখন সবাই ক্লান্ত শরীরে ঘুমের মধ্যে ব্যস্ত, তখন স্থির এনার্জিতে হিমালয়ের হিমেল হাওয়া প্রাণ ভরে উপভোগ করলাম। এরপর সূর্য ডোবার শেষ মুহূর্তটা আরেকবার মনে করালো এখানেই শেষ নয়। এরপর সূর্য আবার উদয় হবে এবং তার সাথে শুরু হবে আবার একটি কাশ্মীরের নতুন দিন। এরপর সন্ধ্যের আগে হালকা সোনালি আলো পাহাড়ের গায়ে ক্ষীণ হতে থাকে এবং তার সাথে সিন্ধ নদী থেকে আমরাও ধীরে ধীরে আমাদের শ্রীনগরের হোটেলের দিকে রওনা হতে থাকি। এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সন্ধে 6:30। এখন আমরা চলে আসছি আমাদের হোটেলে সোনমার্গ ছেড়ে। আজকে সারাদিনের ট্রিপটা সত্যি কথা বলতে একদম দারুণ দারুণ, মানে এত ভালোভাবে যে কাশ্মীরটাকে আমরা উপভোগ করতে পারবো সেই জিনিসটা কিন্তু ভাবতেই পারিনি। সত্যি অসাধারণ। আর এখন দেখুন রাতের সময় আমাদের হোটেলের বাইরের লুকটা কিছুটা এইরকম, মানে এত সুন্দর লাগছে না, মানে দিনের বেলায় একরকম আর রাতের বেলা সৌন্দর্য আর একরকম। এখানে এইদিকে হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে ভেতরে এন্ট্রি গেট। মানে ওখানে যে ঠান্ডাটা পেয়েছিলাম দিনের বেলায়, ওই ঠান্ডাটা এখানে রাত্রে এই সময় পাচ্ছি এখন। তো চলুন রুমের দিকে যাওয়া যাক, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। চারিদিকে খুব সুন্দর লাইট জ্বলছে। এই রুমে আমরা গত 3 দিন ধরে আছি। এত পরিমাণে খিদে পেয়েছে না, সেই আমরা দুপুরবেলা ম্যাগি খেয়েছিলাম ওখানে একদম, তারপর কিচ্ছু খাওয়া হয়নি। এখন চলে আসলাম আমাদের খাওয়া দাওয়ার টেবিলে। আজকে রাতে ডিনারে রয়েছে কষা মাংস, তার সাথে এখানে হচ্ছে ফুলকপি, আলু, গাজর, তার সাথে কাশ্মীরি লঙ্কা দিয়ে মিক্স একটা সবজি করেছে। এখানে রয়েছে রাজমার সবজি একটা, তার সাথে এখানে রয়েছে পেঁয়াজ, আর এখানে আমি রুটি নিয়েছি। রুটি ভাত দুরকম অপশানই আছে, যার যেটা ইচ্ছে সে সেটা খেতে পারবে। তো আমার ভাত ভালো লাগছে না, যেহেতু আজকে বরফের জায়গা থেকে আসছি। আসার পর থেকে না 1 ঘন্টা পর থেকে দেখছি গলাটা না হালকা হালকা করে এই সাইডগুলো না ব্যথা করতে শুরু করেছে। মানে টুপি খুলে খুব এনজয় করে নিয়েছি আজকে। মোটামুটি এই জিনিস 3-4 দিন মনে হচ্ছে থাকবে। তো কালকে আমরা যাব এখান থেকে সোজা একদম পেহেলগামের উদ্দেশ্যে। ওষুধ রয়েছে ব্যাগের মধ্যে, নিয়ে আসছি বাড়ি থেকে। আর আপনারা যখন ঘুরতে আসবেন এই বরফের অ্যাক্টিভিটি করার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বাড়ি থেকে ওষুধপত্র কিন্তু বেঁধে নিয়ে আসবেন। আর তাছাড়া এখানে মেডিকেল শপে এখান থেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এই ঘুরতে ঘুরতে ট্রাভেলিংয়ের সময় সবথেকে কঠিন কাজ কি জানেন? সেটা হচ্ছে যে রুম ছেড়ে যখন চেক আউট করতে হয়, যে ব্যাগপত্র সব যে গোছ করা, মানে মাথা খারাপ হয়ে যায়। এইরকম জার্নির পর তারপর রাতে ব্যাগ গোছ করতে আর ভালো লাগে না। 3 দিন ধরে এখানে আছি আমরা, পুরো রুমটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে। কোথায় জামা কাপড় দেখুন, এখানে জামা কাপড় পরে রয়েছে, এখানে গামছা, ওখানে ব্যাগ, ওখানে ল্যাপটপ, তার সাথে বিছানার অবস্থা এরকম হয়ে আছে অগোছালো হয়ে। তো আজকে রাতের মধ্যে এই সব কিছু একদম গোছ করে ব্যাগপত্র একদম প্যাকিং করে আমাদেরকে ঘুমোতে হবে। তাহলে এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে কালকের পেহেলগাম পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।